আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে। তো এখন প্রায় সপ্তাহে একটা ব্লগ দেওয়া হচ্ছে, যদিও সপ্তাহে আমার দুটো ব্লগ দেওয়ার কথা, কিন্তু আমি না মোটিভেশনই পাচ্ছি না, কোনো কিছুর জন্যই মোটিভেশন পাচ্ছি না, কেমন যেন হয়ে গেছি। তো যাই হোক, যেখানে সকাল সকাল রান্নাঘরে আসছি, এসে দেখি যে হেল্পার রুটি বানিয়ে দিয়েছেন, এত আম্মু এখানে ভাজছেন। তো ভাবলাম যে আমিও নাস্তা সেরে ফেলি, যেহেতু গরম গরম রুটি আছে। তো শাহাবি তখন আমার কোলে, তো ভাবলাম যে একটু ভিডিও নিয়ে নেই, না হলে কি পোস্ট করবো, আমি তো কোনো ভিডিওই করি না, কারণ আমি কোনো মোটিভেশনই পাচ্ছি না। তো যাই হোক, এই যে এখানে পাশে আম্মু রুটি ভাজছে, আর এখানে আমি একটা ডিম পোস্ট করে নিচ্ছি, সকালে খাবো নাস্তার সাথে। এখন আমি ডেইলি একটা করে ডিম খাচ্ছি, আর সবজি তো আমি বরাবরই খাই, শুধু মাছ গোশটাই আমার তেমন একটা খাওয়া হয় না। তবে এবার আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমি বিফ ভালোই খেয়েছি, আমার তুলনায় আমি ভালো খেয়েছি। আগে যেমন এক পিসও ভালোভাবে খেতাম না, সেখানে আমি এবার একটু ভালোই খেয়েছি মাশাল্লাহ। তো যাই হোক, এই যে এখানে নাস্তা, এই যে আমার আম্মু না লাউ দিয়ে মসুরের ডাল দিয়ে একটা তরকারি রান্না করেছিল, এত খেতে ভালো হয়েছিল। তো ওটা দিয়ে এখন আমি রুটি খাচ্ছি। তো আজকে এটা শেষ হয়ে গেছে, তো আম্মুকে বললাম যে আর ঘরে লাউটাও কিছু নাই, আবার এটা আমাকে একটু বানিয়ে দিও। আমার যদি কোনো কিছু ভালো লেগে যায় একটা না, আমি সেটা অনেক দিন খাই। আর এই যে এখানে শাহবীরকে নিয়ে বসে আছি, আর আমি নাস্তা করছি, কারণ শাহবীরকে এখন শুয়ে রাখলে ও একদমই শুতে চায় না। তো এই হাই চেয়ারটা আমি রিসেন্টলি অর্ডার করেছি, তো সেটার ভিডিও পরে আসবে, সেটিংয়েরটা। তো এইটা আমার মনে হচ্ছে যে আরও আগে অর্ডার করা উচিত ছিল, কারণ শাহবীরকে যে পাশে যে ডিভান আছে ওখানে শুয়ে রাখলে ও শুতে চায় না, কান্নাকাটি করে, ও আমাদের কোলে থাকতে চায়। তো যার জন্যই আমি এই হাই চেয়ারটা অর্ডার করেছি, আর এটার মধ্যে বসলে ওর একটু বসারও প্র্যাকটিস হবে। আমার ছেলে এই যে পাশে শুয়ে শুয়ে দুষ্টুমি করছে। তো যাই হোক, আমি না ফেসবুক স্ক্রল করতে করতে এই জিনিসটা আমি পেয়েছি, আমার কাছে এত ভালো লাগলো দেখে, তো আমি এটার সাথে সাথে অর্ডার করে দিয়েছি। এটা হচ্ছে আমার রান্নাঘরের জন্য, এটার মধ্যে এটা 3 লিটারের। তো এটা হচ্ছে 3 লিটারের, এটার মধ্যে কি রাখবো আমি জানি না, তবে এটা ডেকোর পারপাসেই আমি এটা কিনেছি। আমার রান্নাঘরে রাখলে এটা আমার কাছে মনে হয়েছে যে একটু সুন্দর লাগবে, তো ডেকোরেশন পারপাসে আমি এটা আর কি কিনেছিলাম। তা আম্মুকে দেখাচ্ছি, আম্মু বলছিল যে ছোটোবেলায় এরকম বড় বড় জারি করে হচ্ছে দুধওয়ালারা দুধ দিয়ে যেত, এরকম হাতে করে এভাবে ঝুলিয়ে নিয়ে নিয়ে আসতো, এগুলোর ভিতরে দই থাকতো, দুধ থাকতো এরকম। তা আমারও দেখে ওরকমই মনে হয়েছিল, যার জন্য আমি কিনেছিলাম। আর এটার মধ্যে যে ডিজাইনগুলো করা, সেটা তো আরও বেশি ভালো লেগে গিয়েছিল। তো এটা হচ্ছে একটা ড্রেস, আমার হাজব্যান্ডের একজন স্টুডেন্ট আমার জন্য এটা গিফট করেছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমার বস সেদিন এসে আমাকে বলছিল যে আমার একজন স্টুডেন্ট তোমার ব্লগ দেখে আর তোমার জন্য এইটা পাঠিয়েছে। এরপরে আমি আবার রান্নাঘরে চলে আসছি, কারণ শাহবীরের জন্য একটু খিচুড়ি রান্না করব। এখানে একটু মুগ ডাল নিয়েছি, মুগ ডালটা সামান্য একটু ভেজে নিব। এরপরে এটার সাথে চাল মিশিয়ে ধুয়ে দেন হচ্ছে আমি সিদ্ধ চড়িয়ে দিব, অনেকটা ওই যে জাউ ভাতের মতো করব। এরপরে ওটাকে ম্যাশ করে তারপর শাহবীরকে খাওয়াবো। শাহবীর মাসাল্লাহ প্রথম দিন ভালোই এটা খেয়েছিল, কিন্তু তারপর দিন হচ্ছে ও অত বেশি এক অত চাহিদা নিয়ে সে খায়নি। ও এরকমই প্রথম দিন একটু খায়, তারপরে হচ্ছে আর তার ভালো লাগে না। শাহবীরের এখন নতুন দুষ্টুমি শুরু হয়েছে, ও একলা একলা থাকে আর এই ধরনের শব্দ করে, মনে হয় যেন খুব শক্তি খাটাচ্ছে, এরকম দুষ্টুমি করে। মানুষ শুনলে মনে করবে যে ও হয়তো বা কান্না করছে আর আমি এখানে ভিডিও করছি, কিন্তু না, ওর হচ্ছে এগুলো দুষ্টুমি, ও নতুন নতুন এগুলো কই থেকে শিখে তো আল্লাহই জানে। তো এনিওয়েজ, এটা হচ্ছে ওই যে সেদিনকার ভিডিও, যেদিন হচ্ছে আমাকে এই হাই চেয়ারটা ডেলিভার করেছিল। তো এটা সেট করতে আমার একদম ঘাম ঝরে গেছে শরীর থেকে, কি আর বলবো, এত ডিফিকাল্ট ছিল। তারপরও ডিফিকাল্ট ছিল না, কিন্তু আমার কাছে খুব বেশি ডিফিকাল্ট লেগেছিল। তারপরে যাক, কোনো রকম আমি এটা সেট করেছি, আমি জন্য করতে পেরেছি। আমি যদি বলতাম যে আমার বর এসে করবে, সে তো আরও পারতো না, সে এসব পারে না। সে হচ্ছে শুধু বইয়ের পোকা, তাকে বই দিবেন, তারপর যে ধরনের প্রবলেম দেবেন সে এগুলো সলভ করতে পারবে, পড়াশোনার বিষয়, এছাড়া সে আদার্স কোনো কিছু পারে না।
তো যাই হোক, বিকেলের দিকে আমি আর আম্মু শাওবির একটু বাইরে বেরিয়েছিলাম। এই পর্যন্তই ভিডিওটা নিয়েছিলাম, বাকি ভিডিওগুলো কেন জানি আমার মোবাইলে নেই, মানে গায়েব হয়ে গেছে, নাকি আমি ঠিকমতো ভিডিওতে চাপ দেইনি, ভিডিও করা হয়নি, আমি বুঝলেই পারলাম না। তো দেখি যে ভিডিওগুলো নেই, তো ভাবলাম যে যতটুকুন আছে অতটুকুনি আমি অ্যাড করে দিই। এরপরে এটা আরেকটা গিফট, আমার হাজব্যান্ডের আরেকজন স্টুডেন্ট শাবিরের জন্য এগুলো গিফট করেছে, তবে সাইজ খুবই ছোট, আমার মনে হয় না শাবিরের এটা হবে। তো এনিওয়েজ, এটা হচ্ছে তার পরদিনের ভিডিও। আমি অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছিলাম যে আমার রান্নাঘরে হুডটা আমি ক্লিন করব। আমার ডেলিভারির 15-16-17 দিন এরকম হবে, এরকম 20 দিনও না, 16 বা 17 দিন আগে আমি মানে কিচেন হুডটা ক্লিন করেছিলাম। তো শাহবীরের বয়স মাশাআল্লাহ 6 মাস পূর্ণ হয়েছে। তো এই 6 মাসের মধ্যে আমি কিচেন হুডে হাতই দেইনি। আমি যতবার রান্নাঘরে আসি ততবার আমি দেখি যে এখানে তেল ছিটকে আছে। আমার মনে হচ্ছে যে আমি এটা করব, কিন্তু আমি একেবারে মোটিভেশনই পাচ্ছিলাম না। তো সেদিন কি হয়েছে, আমি ভ্লগস দেখছিলাম, তো এখানে ক্লিনিং ভ্লগস দেখছিলাম, দেখে আমি আমার এত বেশি মোটিভেটেড হয়ে গিয়েছিলাম যে ভাবলাম যে না, এক্ষুনি আমাকে এটা পরিষ্কার করতে হবে। আর লাকিলি ওই সময় শাহবীর ঘুমিয়েও ছিল, যার জন্য আমার কোনো অসুবিধে হয়নি। তো আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসছি, এসে পুরো কিচেন হুড আমি ওটা খুলে নিয়ে তারপরে এই যে চুলা থেকে শুরু করে সমস্ত কিছু আমি একদম ক্লিন করা শুরু করে দিয়েছিলাম। কারণ চুলার এই জায়গাটার মধ্যে আমি স্প্রে করলাম, ওগুলোর মধ্যে তেল পড়ে পড়ে না কেমন যেন দাগ হয়ে গেছে। তো ওগুলো ভালো করে ধুলেও উঠে না, এখন মানে কেমন যেন একটা দাগ হয়ে গেছে, কোনো কিছুতেই সেগুলো উঠে না। ওগুলো স্টিলের স্ক্রাবার দিয়ে আমি ধুই, তারপরও দেখি দাগ যায় না। তো ভাবলাম যে এই স্প্রেটা আমি ব্যবহার করি, যদি দাগগুলো যায়। তবে কোনো লাভ হয়নি, যেমন কাটটা তেমনই ছিল, এটা কিসের দাগ আল্লাহই জানে। এই যে স্টিলের স্ক্রাবার দিয়ে আমি ঘষে ঘষে সব কিছু ক্লিন করছি, কিন্তু তারপরও মানে রেজাল্ট জিরো। তো ভাবলাম যে থাক, অ্যাটলিস্ট আমি মনকে সান্ত্বনা দিতে পারবো যে আমি ট্রাই করেছি, কিন্তু এটা হয়নি। এখন তো আমার হেল্পারকেই সব কাজ দিয়ে দিয়েছি। ওর কিন্তু কাজ প্রতিদিন সকালে এসে আগে আমার চুলাটাকে সুন্দর করে মাজা, তারপরে আমি রান্না শুরু করব। কিন্তু ও কিভাবে ও করে, কিন্তু কিভাবে যে কি করে আমি বুঝি না। আমার এই কাঁচের চুলাটা পুরো ঘোলা হয়ে থাকে, এই জন্য আমার আরও রাগ আসে। তো আমি কি করব, মানে ও করে যায়, এরপর আমি আবার করি। তো আলটিমেটলি আমার কোনো আসলে লাভ হয় না, আমাকেই করা লাগে দিন শেষে। যেমন খেয়াল করে দেখতে পারবেন, আমার হুডের উপরের যেই গ্লাস পোর্শনটা, ওখানটা কিন্তু ঘোলা ঘোলা, মানে এই যে এরকম ঘোলা হয়ে থাকে। তো যার জন্য আমার খুব রাগ লাগে। আমার মানে সব জিনিস একদম পারফেক্ট থাকলে ভালো লাগে। যদিও স্বাভাবিক হওয়ার পর এখন আর কোনো কিছুই পারফেক্ট থাকে না। আমার ঘরের চতুর্দিকে হচ্ছে শুধু কাপড়ের ছড়াছড়ি, মেলামেলি। আর ডাইনিং টেবিলের কথা কি বলবো, দুনিয়ার সমস্ত কিছু মনে হয় ডাইনিং টেবিলটার উপর থাকে। এত রাগ আসে, কিন্তু তারপরেও আমি নিজেকে সান্ত্বনা দেই যে না, কিছুই করার নেই। কারণ এখন আমার প্রায়োরিটি চেঞ্জ হয়ে গেছে, এবং এখন আমার প্রায়োরিটি হচ্ছে আমার সন্তান। ও সবার আগে, তারপরে হচ্ছে বাকি সব কিছু। অনেকেই বলতে পারে যে বাচ্চা কি সারাদিন কি জেগে থাকে নাকি, বাচ্চা তো ঘুমায়। হ্যাঁ, শাওভির ঘুমায় মাশাল্লাহ, কিন্তু ওই সময়টুকু আমার মনে হয় কি যে আমি একটু রেস্ট করি। কারণ সব সময় ওর সাথে থাকা, ওর সাথে আমারও অ্যাক্টিভিটিস চলে। তো মানে আমি রেস্টের সময়টাই ঠিকমতো পাই না। তো আমার মনে হয় যে শাওভির যখন ঘুমিয়ে থাকে তখন ওই সময়টা যতটুকুন পারি আমি যদি একটু রেস্ট করি, তাহলে আমার শরীরটা একটু ভালো থাকবে। কারণ রাতে উঠতে হয়। একটা সময় ছিল শাহাবির রাতে উঠতো না, ও একটানা সকালেই উঠে যেত, রাতে খাওয়ার জন্য আর উঠতো না। কিন্তু এখন শাহাবির মাঝ রাতে আবার একটু উঠে খিদায়, তখন ওর সাথে সাথে আমাকেও উঠতে হবে স্বাভাবিক। তো এই সমস্ত কিছুর জন্য আর হয় না। তো যাকগে, এই যে পরিষ্কার করার পর আমার রান্নাঘরের চিত্র, এগুলো সব কিছু আমার ডাস্টিং করাও শেষ অফ ক্যামেরাতে। তো আমি একটু সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো আমি ডাস্টিং করে, কিচেন ক্লিন করে আমি রুমে গিয়ে দেখি যে আমার সাহেবজাদা সে ঘুম থেকে উঠেও গেছে, তবে সে কান্না করেনি, একলা একলা খেলছিল মাশাআল্লাহ। আমি তো টেরও পাইনি। ও যদি কান্না করতো তাহলে তো আমি এখান থেকে আওয়াজ পেতাম, আর আমাকে সব কিছু ফেলে একদম ছুটতে হতো। তো দেখি যে রুমে গিয়ে দেখি সে একলা একলাই মনের সুখে খেলছিল মাশাআল্লাহ।
তো এগুলো করতে করতে বিকেলই হয়ে গিয়েছিল। এরপরে ভাবলাম যে একেবারে চা বানিয়েই তারপরে রুমে যাই। তারপরে আম্মুও ছিল শাওয়ারের কাছে, আম্মুকে পাঠিয়ে দিয়েছিলাম যেহেতু ও উঠে গেছে, কাউকে বেশিক্ষণ সামনে না দেখলে ও আবার কান্না করে। তারপরে এখানে আমি চা বানাতে এসে একটু বিস্কিট আমি আমার জারে একটু ঢেলে নিলাম। এরপরে হচ্ছে কেতলিতে গরম পানি দিলাম, কারণ আমরা তো ওই যে রেডিমেড চা এখন খাই। তো আমি স্বাভাবিক হওয়ার পরে আমার একবারে 6-7 কেজি ওজন কমে গিয়েছিল। আমি 88-এ চলে আসছিলাম, কারণ স্বাভাবিক যখন পেটে ছিল তখন আমার ওজন কত 94 থেকে 95 কেজি হয়ে গিয়েছিল। তো ডেলিভারির পরে একবারে ওজন কমে আমার 88 হয়ে গিয়েছিলাম। তোমাকে ভয়েস ওভার দিতে হবে না, আম্মু দিচ্ছি। তো ইদানিং আমার ওজন আরও বেড়ে গেছে, মানে প্রায় 90-এর কাছাকাছি চলে গেছে। তো এই ঈদের সময় আমার একেবারে কোনো কিছুই নিজের প্রতি খেয়াল নেওয়া হয়নি। আর আমি যে হারে বিস্কুট খাচ্ছি আমার মনে হয় এতে অনেক বেশি ক্যালোরিজ আমার যাচ্ছে। আমার ডায়াবেটিস আছে, কিন্তু আমি মানে প্রচুর রকমের মিষ্টি খাচ্ছি। আমার না স্ট্রেস ইটিং ডিসঅর্ডার আছে। যেমন আমি যদি কখনো স্ট্রেসে থাকি তখন আমার মুখ খুব চলে। মুখ চলা মানে কথা বলা না, মানে খাওয়ার দিক থেকে এই হাবড় জাবড় যা আছে সব আমি চাবাই। আচার, বিস্কিট, তারপরে চানাচুর এসব যদি ঘরে থাকে এগুলো আমি মানে কন্টিনিউয়াসলি আমি খেতে থাকি। কোনো হেলদি খাবার খাই না, সব আনহেলদি খাবার খাই। তো এখন আমি ওই ফেজে যাচ্ছি আর কি। তো আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।